তিনি হয়েছিলেন মন্ত্রীও। এখন তিনি দুর্নীতির দায়ে সেখানে দুর্নীতি দমন কমিশন তাকে জিজ্ঞাসাবাদ করছে। এটা বাংলাদেশ এবং জাতির জন্য লজ্জা। আমাদের লজ্জা হলে কি হবে? ওদের কোনো লজ্জা নেই। ওদের কাছে সম্পদ এবং টাকাই বড় কথা। অথচ তারা বলতেন মা হারিয়েছি, বাপ হারিয়েছি, ভাই হারিয়েছি, সব হারিয়েছি, এদেশে আমার পাওয়ার কিছু নাই, আমার কলিজা, আমার হৃদয় বাংলাদেশের জন্য। কথা খুব সুন্দর, কিন্তু তিনি ছাড়া তার পরিবারের জীবিত কোনো সদস্য বাংলাদেশে থাকতেন না। তিনি ছাড়া তার পরিবারের কোনো সদস্য, তার ছেলে, তার বোনের মেয়ে এবং ছেলে, তাদের জন্য বাংলাদেশের কোনো ছেলে এবং মেয়ে তাদের পছন্দ হয়নি। দুইজন বিয়ে করেছে, দুইজন খ্রিস্টান মেয়ে, একজন বিয়ে করেছে একটা ইহুদি ছেলেকে। কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। তো বাংলাদেশকে এত ভালোবাসেন, দুই একটা মেয়ে ছেলে এখানে ভালোবাসতে পারলেন না। এই তাদের ভালোবাসার নমুনা। বাংলাদেশ ছিল তাদের ইনকাম সোর্সের জায়গা, আর তাদের কলিজা ছিল বিশ্বের অন্য জায়গায়। এই দেশের প্রতি তাদের দুর্দরাত থাকবে না, এটাই স্বাভাবিক। বললাম থাকা গেল শেখ পরিবারের ব্যাপার, তাদের তো আরো অনেক এমপি ছিল, মন্ত্রী ছিল। খোঁজ নিয়ে দেখেন সবগুলার ছেলে মেয়ে এখন বিদেশে। পরিবার বিদেশে। কোথায়? বেগমপাড়া। কেন? তারা এই দেশকে যদি ভালোবাসতো তাহলে এই দেশেই তারা থাকতো, এই দেশের উন্নয়নে তারা অবদান রাখত। বাংলাদেশের শিক্ষাকে শেষ করে দিয়েছে। শেষ করবে না কেন? তাদের কোনো সন্তানরা এই দেশে লেখাপড়া করে না। কাজেই এই দেশের শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি তাদের দরদ থাকার কোনো প্রশ্নই নেই। তিলে তিলে এই দেশের শিক্ষাকে ধ্বংস করে জাতির মেরুদণ্ডটা ধ্বংস করে ফেলেছে। এরপরে কষ্ট করে গরিবের সন্তানেরা এই দেশে থাকে, যেটুকু পারে নিজের মেধা দিয়ে সংগ্রাম করে একটু ভালো রেজাল্ট করে, কিন্তু রেজাল্ট করার পরে তার কাঙ্ক্ষিত কোনো চাকরি জুটে না, ছেলেরও জুটে না, মেয়েরও জুটে না। কোটার জালে বন্দী। পুরো দেশে দুনিয়ায় নিয়ম নাই। শতকরা 56 জন চলে যাবে কোটায়, 44 জন যাবে মেধায়। সেই মেধায় হিসাব করা হবে কোনটা কোনটা আমাদের দলে। আওয়ামী লীগ যেটা করবে না, নিঃশর্ত আনুগত্য স্বীকার করবে না, তাদের কোনো চাকরির জায়গা বাংলাদেশে নাই। এই বৈষম্যের বিরুদ্ধেই আমাদের সন্তান সন্ততিরা রাস্তায় নেমেছিল। তারা বলেছিল কোটার সংস্কার করো, বিলুপ্তি নয়। মুক্তিযোদ্ধা পরিবারকে আমরা সম্মান দেখাতে চাই, আরো কিছু পিছিয়ে পড়া গোষ্ঠীকেও আমরা সম্মান দেখাতে চাই, কিন্তু সেটা হবে ন্যায্যতার ভিত্তিতে। আমরা অন্যায় কিছু মেনে নেব না। 18 সালের বিচার করে আন্দোলনের পরে বললেন যা, আর কোনো কোটাই রাখবো না। আবার কায়দা করে আদালতের মাধ্যমে পুরো কোটা আগের মতো ফিরাই নিয়ে আসলেন। ছাত্র সমাজ বুঝলো যে তাদের সাথে এটা ধোঁকাবাজি করা হয়েছে, তাই এবার তারা আন্দোলনে নেমেছিল। তাদের ধারণা ছিল জামাতে ইসলামীকে ক্ষতি করেছে, এদেশের সেনাবাহিনীর ক্ষতি করেছে, এদেশে হেফাজতে ইসলামের অসংখ্য মানুষকে, হুফাজকে, আইতামকে খুন করেছে, সবগুলো হজম করে ফেলেছে। এখন ছাত্রদেরকে হজম করতে পারবে। এই জন্য মুগল বাহিনী আর গুলিয়ার বন্দুক দিয়ে তাদের বিরুদ্ধে আন্দোলন দমনের জন্য পাঠিয়েছিল। ক্ষমতার শেষ দিন পর্যন্ত জিজ্ঞেস করেছিল এই আন্দোলন কিভাবে দমন করতে হবে। বাহিনী প্রধানগণ জবাব দিয়েছিলেন কয়েক লক্ষ মানুষকে খুন না করলে এই আন্দোলন দমন করা যাবে না। বলেছিল কয়েক লক্ষ নয়, কোটিও যদি খুন করতে হয় তাও তোমরা এই আন্দোলন দমন করো। তারা তখন বলেছিলেন এখন তো ম্যাডাম দেখা যায় না, স্যার মাফ করবেন, বাংলাদেশ এখন আর এই জায়গায় নাই। এখন এই 5-7 লক্ষ সেনাবাহিনী আর পুলিশ বাংলাদেশকে কন্ট্রোল করতে পারবে না। এখন বাংলাদেশে 10 কোটি যোদ্ধা রাস্তায় নেমে এসেছে।